This is your dissolution cup. আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা। আমেরিকার নিউ ইয়র্ক কিংবা টরন্টোতে, কানাডার টরন্টোতেও কিন্তু প্রচণ্ড তুষারপাত হচ্ছে। এই ঠান্ডার মধ্যে একটা খবর ছড়িয়ে পড়েছে যে ৭৫টা দেশের ভিসা আমেরিকা বন্ধ করে দিয়েছে বা ভিসা প্রসেসিং বন্ধ করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এবং আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও যে সংবাদপত্রে এই নিউজগুলা হচ্ছে, মানুষ আতঙ্কিত যে কোন ধরনের ভিসা বন্ধ হয়ে যাচ্ছে, সব ধরনের ভিসা কি বন্ধ হয়ে গিয়েছে বা এর মধ্যে বাংলাদেশ এই লিস্টের মধ্যে রয়েছে। এই নিয়েই কথা বলবো এই ভিডিওতে, যে ৭৫টা দেশের যে ভিসা বন্ধ হয়েছে, কারা ক্ষতিগ্রস্ত হবেন বা কেন এটা বন্ধ হয়েছে এবং কোন ধরনের ভিসা বন্ধ হয়নি সেটা নিয়ে। সেই সাথে কথা বলবো যে বাংলাদেশে আমি কোথায় চাকরি করতাম বাংলাদেশ থাকাকালীন সময়ে। সম্প্রতি যেহেতু বাংলাদেশ ভিজিট করে এসেছি, সেই জায়গাটায় গিয়েছিলাম। এই দুইটা জিনিসই শেয়ার করব আজকের এই ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমেরিকা আসা অনেকেরই স্বপ্ন, অনেকেই এখানে পড়তে আসে, অনেকেই এখানে চাকরি নিয়ে আসে, অনেকেই ফ্যামিলি ইমিগ্রেশনের মাধ্যমে আসে। এখন যেই ৭৫টা দেশের ওরা ভিসা প্রসেসিং বন্ধ করেছে, সেটা কিন্তু ইমিগ্রেন্ট ভিসা। আপনি যদি এখানে স্টুডেন্ট ভিসায় আসেন বা আপনি যদি এখানে ভিজিটর হিসাবে আসতে চান, এটা হচ্ছে নন ইমিগ্রেন্ট ভিসা। আমেরিকার ভিসার অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, আপনাকে এটা আগে বুঝতে হবে। আমরা সাধারণত দুইটা ভাগে ভাগ করে ফেলি, একটা হচ্ছে ইমিগ্রেন্ট আর একটা হচ্ছে নন ইমিগ্রেন্ট। অর্থাৎ আপনি যদি এখন নন ইমিগ্রেন্ট হিসাবে আসতে চান, আপনি ভিজিট করতে আসতে চান বা আপনি স্টুডেন্ট ভিসায় আসতে চান, এটা কিন্তু প্রসেসিং চালু আছে। এই নিয়ে কিন্তু আপনার টেনশন করার কোনো কারণ নেই। অর্থাৎ এই প্রসেসিং চলছে, আপনি স্টুডেন্ট ভিসায় আসতে পারবেন। আপনি যদি ভিজিট করতে চান, এখন নতুন একটা নিয়ম, সেটাও কিন্তু বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়েছে, যে আপনার অনেক সময় যদি ভিসা অফিসার মনে করে যে আপনি এই জায়গাটায় এসে থেকে যেতে পারেন, তখন তারা হয়তো একটা টাকা জমা দিতে বলতে পারে, $৫,০০০ বা $১০,০০০, $১৫,০০০। বাংলাদেশ এই তালিকায় ছিল না, কিন্তু ২০২৬ সালে এসে বাংলাদেশও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। আর এখানে স্টুডেন্ট হিসাবে আসার পর বা যারা এখানে এসে নাগরিক হয়, তারা তাদের পরিবারের অন্য সদস্যদের জন্য কিন্তু আবেদন করে আমেরিকায় নিয়ে আসার জন্য। ওটা হচ্ছে ইমিগ্রেন্ট ক্যাটাগরি। ওই ইমিগ্রেন্ট ক্যাটাগরির যে প্রসেসিংটা যেখানে হয়, সেটা হচ্ছে পোস্ট করে রাখা হয়েছে। অর্থাৎ আপনি যদি এখন ফ্যামিলি ইমিগ্রেশনের মাধ্যমে আসতে চান, পরিবারের সদস্যের মাধ্যমে, সেই প্রসেসিংটা বন্ধ। বা আপনি যদি এখন স্টুডেন্ট ভিসায় আমেরিকা এসে গ্রিন কার্ড নিতে চান, আপনি যদি এখন যেটা হচ্ছে যে এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরিতে আপনি যদি অ্যাপ্লাই করতে চান, EV2 NIW বা EV3 ক্যাটাগরিতে অনেকেই কিন্তু আসছে, তার যে লাস্ট স্টেপ যেটা হচ্ছে প্রসেসিংটা হয়, সেটা কিন্তু বন্ধ। অর্থাৎ প্রথম দিকের যেটা, যে অনেকেই হয়তো এখন প্রশ্ন করবেন যে আমি EV3তে আসতে চাচ্ছি। EV3 অনেকগুলো ধাপ রয়েছে। প্রথম যে ধাপ, সেটা হচ্ছে যে আপনার লেবার সার্টিফিকেট নেওয়া বা I-140 যে অ্যাপ্লিকেশন, সেটা না, আপনার শেষ যেই ধাপটা, ফাইনাল যেটা, সেই প্রসেসিংটা বন্ধ। ফলে আলটিমেটলি ইমিগ্রেন্ট হয়ে যদি আসতে চান, এটার কিন্তু একটা ইম্প্যাক্ট রয়েছে প্রসেসিংয়ের। যারা ইমিগ্রেন্ট হয়ে আসতে চান, সেই প্রসেসিংটা এখন পোস্ট, সেটা হয়তো চালু হবে। কবে চালু হবে সেটা এখনই তারা বলছে না। তারা চেক করবে যে এই মানুষগুলো এখানে আসার পর তারা কি করবে, বা তারা সুযোগ সুবিধা নিবে কিনা, সরকারি সুযোগ সুবিধা নিবে কিনা। এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করে কেন তারা এই জিনিসগুলা দেখছে। কারণ কয়েকদিন আগে একটা রিপোর্ট আপনারা দেখেছেন যে অনেক দেশের যারা এখানে এসেছে, অনেক দেশ থেকে, এর মধ্যে বাংলাদেশিও রয়েছে, প্রবাসী বাংলাদেশি। এর মধ্যে 54%, অর্থাৎ 54%, তারা নানা রকম সরকারি সুযোগ সুবিধা নিয়েছে বা নিচ্ছে। ফলে এই সংখ্যাটা কিন্তু অনেক। আমেরিকা ওরা চায় যে আপনি আসবেন, এখানে কাজ করবেন, সরকারকে ট্যাক্স দিবেন, কিন্তু এখানে বসে বসে থাকবেন বা সরকারি সুযোগ সুবিধা নেবেন, এটা কিন্তু তারা চাচ্ছে না। তারা চাচ্ছে যে আপনি ট্যাক্স পেয়ার হবেন বা আপনি এখানে কাজ করছেন, সরকারকে ট্যাক্স দেবেন। ফলে আপনার বয়স যদি কম থাকে, এটা ভালো। আপনি যদি কর্মক্ষম হন, সেটা ভালো, তাহলে ভিসা পেতে কোনো সমস্যা হবে না। কিন্তু আপনার যদি কোনো শারীরিক অসুস্থতা থাকে বা আপনার যদি বয়স অনেক বেশি হয়, তাহলে তারা ধরেই নিবে যে আপনি এই জায়গাটায় এসে ওই হেলথ যে সুবিধা, সেটা নেবেন, বা সরকারি অনেক ধরনের সুবিধা রয়েছে, বা অনেকেই ভাতাগুলা নেই। ফলে এই জিনিসগুলো তারা এখন দেখতে চাচ্ছে। তারা চাচ্ছে যে এই জায়গাটায় এসে লোকজন যেন কাজ করে, এই জায়গাটায় এসে যেন বসে না থাকে। ফলে যেই মানুষগুলা যদি এরকম হয় যে তারা এখানে আসার পর সরকারি সুযোগ সুবিধা নিবে, তাদেরকে চেক করার জন্যই কিন্তু তারা এটা চালু করেছে।
ফাইনালি হচ্ছে যে আপনারা যারা নন ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে আসতে চান স্টুডেন্ট ভিসা বা ভিজিট ভিসা বা বিজনেস করার জন্য তাদের এই নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আপনাদের কোনো প্রসেসিংয়ে কোনো ইমপ্যাক্ট পড়বে না। কিন্তু যারা এখানে একদম নাগরিক হওয়ার জন্য বা ইমিগ্রেন্ট হিসাবে যারা আসতে চাচ্ছেন, যেহেতু এটা প্রসেসিংটা বন্ধ আপনাদের হয়তো ডিলে হতে পারে, হয়তো ভবিষ্যতে চালু হলে আপনারা আসতে পারবেন। এখন ভবিষ্যতে কী সিদ্ধান্ত হয় সেটার উপর নির্ভর করছে। তো অবভিয়াসলি এটা বাংলাদেশের উপর একটা বিশাল প্রভাব পড়বে। এখন চলুন একটু কথা বলি যে বাংলাদেশে আমি কোথায় চাকরি করতাম সেটা নিয়ে। থিম সংটা শুনেই আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমি চাকরি করতাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। আমি এই বছর জানুয়ারির ৮ তারিখ গিয়েছিলাম এখানে। প্রায় ১০ বছর পর একটা প্রেজেন্টেশন ছিল। আমরা যেই R&Dতে কীভাবে ওষুধ বানাই সেটা নিয়ে এবং বাংলাদেশি ছাত্রছাত্রীরা কী করে আমেরিকায় আসতে পারে সেটা নিয়ে কথা বলেছি ফার্মেসি ডিপার্টমেন্টের স্টুডেন্টের সাথে। এবং এই ডিপার্টমেন্টেই কিন্তু আমি প্রায় ৭ বছরের মতো চাকরি করেছি এবং জাপান আসার আগে ডিপার্টমেন্টাল হেড ছিলাম। এই ক্যাম্পাসটায় তখনই কিন্তু চালু হয়েছিল। কিন্তু এখন যখন অনেক বছর পর গেলাম, সুন্দর ক্যাম্পাস, দেখতেই ভালো লাগছিল। বিশাল, বিশাল ছাত্রদের যে আবাসিক ভবনগুলা, ছাত্রদের জন্য বা ছাত্রীদের জন্য ওরা আবাসিক হল বানিয়েছে। আলাদা, আলাদা যেই ক্যাম্পাস বা ক্যাম্পাসের মাঝখানে লেক, লেকের পাশে বসার জায়গা, সব মিলে অসাধারণ একটা ক্যাম্পাস এবং সবুজ ক্যাম্পাস। দেখে খুবই ভালো লাগছিল। হেঁটে, হেঁটে দেখছিলাম পুরো ক্যাম্পাসটা এবং আপনারা হয়তো অনেকেই যারা বাংলাদেশে থাকেন হয়তো এই ইউনিভার্সিটির সাথে পরিচিত বা অনেকেই এই ক্যাম্পাসটা ঘুরে দেখেছেন। আপনাদের অবশ্যই ভালো লাগবে, এত সুন্দর। দেখুন আর ডেভেলপমেন্টগুলো কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে। ওদের এরিয়াটা কী করে আরও সুন্দর করা যায়, কী করে ছাত্রছাত্রীদের জন্য সুযোগ সুবিধা বাড়ানো যায়, কন্টিনিউয়াস এই নিয়ে কিন্তু কাজ হচ্ছে এবং কোয়ালিটি এডুকেশান দেওয়ার জন্য যা যা প্রয়োজন সেই জিনিসগুলো এবং বর্তমান বিশ্বে যেই ডিমান্ড যেটা রয়েছে সেই ডিমান্ডটা ফুলফিল করার জন্য কি করে একটা ছাত্রকে গড়ে তোলা যায় আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে, কি করে সে যেন তার ইনপুটটা দিতে পারে সেরকমভাবেই কিন্তু ওদের একাডেমিক বিষয়গুলো তৈরি করা। এবং অবশ্যই এখানে গুণগত মানের শিক্ষক রয়েছে এবং যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে তারাও কিন্তু দক্ষ, ফলেই কিন্তু এই ইউনিভার্সিটিটা এত ভালো করছে। আমি যেহেতু অনেক বছর পর এই জায়গাটায় আসছি, যেহেতু এখানে চাকরি করতাম, অনেক দিন চাকরি করেছি, একটা সুন্দর একটা টান ছিল। আর যখন এই নিজের ক্যাম্পাসটা দেখে এত সুন্দর দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তাই শীতের সময়টায় ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে আমি জয়েন করেছিলাম ২০০৮ সালে এবং ২০১৫ সালে আমি জাপান যাই, অর্থাৎ দীর্ঘ প্রায় ৭ বছরের মতো এই জায়গাটায় আমি চাকরি করেছি এবং জাপান যাওয়ার আগে বিভাগীয় প্রধানেরও কিন্তু দায়িত্ব পালন করেছি। আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই হয়তো জানেন না যে বাংলাদেশে আমি কোন জায়গাটায় চাকরি করতাম সেটা নিয়ে। আর যেহেতু এখন যারা স্টুডেন্ট রয়েছে তারা অনেকেই কিন্তু আমেরিকায় আসছে বা গবেষণায় আসছে বা অনেকেই প্রচুর ছাত্রছাত্রী কিন্তু যারা গ্র্যাজুয়েট হয়েছে তারা বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে চাকরি করছে। তারা ভবিষ্যতে যদি আমেরিকায় আসতে চায় বা আমেরিকার কোম্পানিতে চাকরি করতে হলে কি করতে হবে সেটা নিয়েই একটা সেমিনার ছিল এবং সেটা নিয়ে কথা বলেছি বর্তমান ছাত্রছাত্রীদের সাথে। আর ভীষণ ভালো লেগেছে, মনে হচ্ছিল যেন নিজের বাড়িতেই আমি এসেছি, যদিও গেস্ট হিসাবে, কিন্তু এটা অন্যরকম একটা ভালো লাগার ছিল। আর এই সবুজ ক্যাম্পাসটায় ওই দিন ওরিয়েন্টেশন ছিল যারা স্প্রিংয়ে ভর্তি হয়েছে, ফলে ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ করেছি, সেটা উপভোগ করছিলাম। আর চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম যে নতুন নতুন হল হচ্ছে, নতুন নতুন ডিপার্টমেন্টের জন্য যে ভবনগুলো হচ্ছে, সেটা সব মিলিয়ে সারাদিন ছিলাম। আর এটা হচ্ছে ওদের যেই বাসগুলা যায়, যে বাস ডিপো, অনেকগুলা বাস ছাত্রছাত্রীদের জন্য। ফলে এই ফেসিলিটিসগুলো যখন চোখের সামনে দেখছিলাম সেটা ভীষণ একটা ভালো লাগা কাজ করছিল। মনে হচ্ছিল যে এর যে ডেভেলপমেন্টের সাথে, যেহেতু প্রথম দিকেই এই বিল্ডিংটা যখন হয় সেই সময় থেকে এই জায়গাটায় ছিলাম, খুবই ভালো লেগেছে। দিস ইজ ইউর ডিসোলেশন কাপ। সেকেন্ড
আপনারা যারা ফার্মেসিতে পড়েন বা আপনারা যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আর&ডিতে চাকরি করেন, সেটা অ্যানালিটিক্যাল আর&ডি হোক বা ফর্মুলেশন আর&ডি হোক, যদি আপনারা আমেরিকায় আসতে চান, কী করলে আমেরিকায় ভালো করতে পারবেন বা কোন সাবজেক্টে আপনাদের আসা উচিত বা চাকরি নিয়েও কিন্তু অনেকেই আসতে পারেন, সেই বিষয়ে যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে ইমেল করবেন বা কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই হচ্ছে আমার ক্যাম্পাস, ঢাকা বিশ্ববিদ্যালয়। সন্ধ্যাবেলা গিয়েছিলাম একটু নিজের ক্যাম্পাসটা ঘুরে দেখার জন্য। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্ট থেকেই আমি পাশ করেছি। এখান থেকেই অনার্স মাস্টার্স করার পর তারপর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জয়েন করি এবং পরবর্তীতে জাপান, তারপর আমেরিকা। ওখানে টিএসসিতে দেখলাম পিঠা উৎসব হচ্ছে। এই সময় এই জায়গাটায় সবসময় একটা আমেজ থাকে এবং অনেক সময়ই কিন্তু অনেক দিনেই সন্ধ্যার পরে এই জায়গাটায় আড্ডা দিয়েছি। সেই 2003 থেকে 2008-9 সাল পর্যন্ত অনেকগুলা বছর। সো নিজের প্রিয় ক্যাম্পাসে যখন অনেক দিন পরে এই জায়গাটায় আসছি, সেটাও একটা অন্যরকম ভালো লাগা। কারণ এই জায়গাগুলোতে যখন আমরা যাই, তখন কিন্তু আমাদের সময়টা ওই আগের সময়টাতে চলে যায়। অর্থাৎ চোখের সামনে ভাসে সেই দিনগুলা। এখানে নানা রকমের পিঠা ওরা নিয়ে বসেছে স্টলগুলা। আর এই স্টলগুলাতে পিঠা বিক্রি হচ্ছে। আপনারা যারা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, আপনাদের অনেকেরই হয়তো স্বপ্ন যে স্টুডেন্ট ভিসায় আপনারা আমেরিকা আসতে চান। সেই স্টুডেন্ট ভিসায় আমেরিকা আসাটা কিন্তু এখন চালু আছে। সো এটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নেই। আর আমি সবসময় বলি, সবগুলা ভিডিওতে বলি যে আমেরিকা বা বিদেশে আসার সবচেয়ে সহজ উপায় হচ্ছে স্টুডেন্ট ভিসা। অন্যান্য ভিসা কঠিন হলেও স্টুডেন্ট ভিসাটা কিন্তু তুলনামূলক সহজ। তাই যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে, সেই রিকোয়ারমেন্টগুলো স্টুডেন্ট থাকা অবস্থায় ফুলফিল করার চেষ্টা করুন এবং আপনারা সেই আপনাদের যে স্বপ্ন সেটা পূরণ করার জন্য আপনি যদি এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করেন, তাহলেই কিন্তু আপনাদের স্বপ্নটা পূরণ হবে। আজ এ পর্যন্তই। আমার চ্যানেল থেকে অন্যান্য ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।